মিহি সিজন 2 লিখেছেন রূপন্তী সরকার। পর্ব ৮। মিহি রীতির কথা শুনে চোখ বড় বড় করে তাকালো। ওর রাগ যেন মুহূর্তের মধ্যে সপ্তম আকাশে চড়ে বসল। ঋষভ ইয়াসপাকে দু চোখে সহ্যই করতে পারে না। অনেকে হঠাৎ করে মেয়েটাকে চুমু খেতে যাবে, অসম্ভব। মিহি ভালো করে চেনে তার ছেলেকে, তার এই ধুরন্ধর স্বামীকেও। লোকটা একটা লুচ্চা। ওকে বাগে পেতে চুমু খাওয়ার লোভে রিচে নিজের ছেলের নামে এমন কাঁচাকুড়ি গল্প বানিয়েছে, সেটা বুঝতে মিহির এক সেকেন্ডও সময় লাগলো না। ঋষভ একদম এক কথার ছেলে। সে যখন ইয়াসপাকে বউ বলে মানবে না বলেছে, তখন কিছুতেই এমন কাণ্ড করতেই পারে না। মিহি রিতকে সজোরে একটা ধাক্কা দিয়ে বলল, কি ভেবেছ আমাকে এসব মিথ্যা গল্প শুনিয়ে পায়তাল উঠবে আর আমি কিছুই বুঝবো না? আমার ছেলে তোমার মতো এমন লুচ্চা না যে কথায় কথায় সুযোগ বুঝে বউকে চুমু খেতে যাবে। ও একদম এক কথার ছেলে। রিত ধাক্কা খেয়ে খাটের কোনায় পড়তে পড়তে বাঁচল। মিহির কথা শুনে রিত একদম স্তব্ধ। নিজের 5 বছরের বাচ্চা বউকে কত কষ্ট করে কোলপিটে করে মানুষ করলো, আর আজ বুড়ো বয়সে এসে নিজের বউই তাকে বড় একটা অবিশ্বাস করলো। রিত নিজের বুকে হাত দিয়ে আকাশপানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। মনে মনে ভাবলো, কি দিনকাল এলো, নিজের ছেলের মুখোশ খুলতে এসে বউয়ের কাছে লুচ্চা উপাধি পেয়ে গেল। এই বয়সে এসে এত বড় অপমান কি আর সহ্য করা যায়? রিত মুখটা বাংলার পাঁচের মতো করে বলল, প্রিন্সেস, তুমি আমাকে লুচ্চা বললা? নিজের ভালোবাসার জামাইকে তোমার মনে এই মনে হয় আমি লুচ্চা না, তোমার ছেলে লুচ্চা। তুমি আমাকে বিশ্বাস না করে ওই বেয়াদবটাকে বিশ্বাস করেছ। কলিযুগ একেই বলে, ঘোর কলিযুগ। মিহি রীতির দিকে কটমট করে তাকিয়ে চোখ দুটো ছোট ছোট করে বলল, না, আমি তোমাকে বিশ্বাস করি না, সরি। রিত রাগ করে উঠে গেল। এবার হাতে নাতে প্রমাণ দিতেই হবে। রিত খপ করে মিহির হাত ধরে টানতে টানতে নিজের সাথে নিয়ে গেল। সিঁড়িতে হন্তদন্ত হয়ে উঠতে উঠতে রিত বিড়বিড় করে বলল, অনেক হয়েছে, চলো আজকে তোমাকে হাতে নাতে প্রমাণ দিব। তোমার ছেলে যে কত বড় সাধু সেটা আজকে প্রমাণ করেই ছাড়বো। মিহি চরম বিরক্ত হয়ে রিতির হাত সাথে টেনা হেঁচড়া করতে করতে যাচ্ছে। ঋষভের ঘরে দরজার সামনে এসে রিত পরপর কয়েকবার ধুমধাম করে দরজা ঠিকঠাক করলো। একটু পরে দরজাটা খুলে গেল। দরজা খুলতেই রিত মিহি হাত ধরে একেবারে হুড়মুড় করে ঋষভের রুমে ঢুকে পড়লো। কিন্তু ঘরে ঢোকার পরে দুজনের পায়ের ব্রেক যেন নিজে থেকেই কষে গেল। সামনে দাঁড়িয়ে থাকা ঋষভের চোখ মুখ দিয়ে যেন আগুন ঝরছে। ওর চোয়াল শক্ত হয়ে আছে। দেখে মনে হচ্ছে কোনো কারণে ও এই মুহূর্তে চরম রেগে আছে। রিত ঋষভের এমন চেহারা দেখে ঠিক বুঝতে পারলো না যে ছেলের আসলে কি হয়েছে। কিন্তু রিত তো রীতি, ছেলেকে একটু না চালালে ওর আবার পেটের ভাত হজম হয় না। রিত ফোরন কেটে বলল, রিস, তুমি এবার তোমার মাকে নিজের মুখে বলো, তুমি একটু আগে আমার সামনে অ্যাটম বোমকে খপ করে ধরে ধপ করে চুমু খাওনি? মিহি তখন কৌতূহল নিয়ে ঋষভের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বা তুমি সত্যি এমন অসভ্যতা করছো? ঋষভ গম্ভীর গলায় বলল, না। ব্যাস। রিত ধপ করে মাটিতে বসে পড়ল। আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, তুমি এই বিচারটা কইরো। কি পোলা জন্ম দিছি আমি খোদা? চুমু খেয়ে বলেছে খাইনি, কয়েকদিন পর বাচ্চা জন্ম দিয়েও বলবে জন্ম দিইনি, একাই হয়ে গেছে। মিহি জানতো তার ছেলে এমন বেয়াদবি করবে না, তাই রীতির দিকে তাকিয়ে মুখ বাঁকা করে চলে গেল। রীতি ঋষভকে শুনিয়ে শুনিয়ে বলল, আমি আমার ইয়াসপামাকে একটা সুন্দর ছেলের সাথে বিয়ে দেব। হৃদের কথাটা শুনে ঋষভের মাথা আরো গরম হয়ে গেল। কথাটা কেন জানি তীরের মতো গিয়ে লাগলো বুকে। ভালো লাগলো না কথাটা। এখন মনে হচ্ছে ইয়াসপাকে কাঁচা খেয়ে ফেলতে। ঋষভ এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। জ্বরের বেগে ঘর থেকে বের হয়ে সোজা ইয়াসপার রুমের দিকে হাঁটা ধরল। হৃদ চুপচাপ ছেলে যাওয়ার পানে তাকিয়ে রইল। ওই ছেলেটা মোটেও ভালো না। এদিকে ঋষভ হনহন করে হেঁটে ইয়াসপার রুমের সামনে এসে দাঁড়ালো। দেখলো ঘরের দরজাটা খোলাই আছে। ও কোনো অনুমতি না নিয়ে ঘটঘট করে ঘরে ঢুকলো, কিন্তু ভেতরে পা রাখতে ও চুপ হয়ে গেল। ইয়াসপা আয়নার সামনে দাঁড়িয়ে নানা রকম অঙ্গভঙ্গি করে ঢং করছে আর একা একাই আপন মনে বকবক করছে। ঋষভের রাগ যেন তপতপ করে জ্বলে উঠলো। এই ঘূর্ণিঝড়টা ওর জীবনটা এলোমেলো করে দিয়েছে। ঋষভ খপ করে ইয়াসপার হাতটা চেপে ধরলো। হাতটা এত শক্ত করে ধরেছে, মনে হলো ইয়াসপার হাতটা মনে হয় এখনই শরীর থেকে ঝুলে চলে আসবে। ব্যথায় ইয়াসপার প্রাণ যাওয়া আসা করছে। ইয়াসপা নিজের সর্বশক্তি দিয়ে ঋষভকে সজোরে একটা ধাক্কা মারল, কিন্তু ঋষভ নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। উল্টো নিজের অন্য হাতটা বাড়িয়ে ইয়াসপার নরম গাল দুটো শক্ত করে চেপে ধরল। ঋষভ তাতে দাঁত চেপে বলল, তোর জন্য আমার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। কেন এসেছিস তুই আমার জীবনে? আমার সামনে থেকে একদম আসবি না। আমি তোকে আমার বউ মানি না, ঘূর্ণিঝড় একটা। ইয়াসপা চোখ দুটো ব্যথায় টলমল করে উঠল। ব্যথার তীব্রতা সহ্য করতে না পেরে ছটফট করতে লাগলো। নিজের সর্বশক্তি দিয়ে ঋষভের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো।
ঋষভ হঠাৎ করে ইয়াসপার হাতের বাঁধন আলগা করে দিল। ইয়াসপা নিজেকে ছাড়ানোর জন্য যেমনি উল্টো টান দিল, অমনি ঋষভ হাত ছেড়ে দিতে ওর ভারসাম্য হারিয়ে ছিটকে গিয়ে শক্ত মেঝেতে আছাড় খেয়ে পড়ল। একেবারে বেকায়দায় পড়বে, কারণ ওর ডান হাতটা মেঝের সাথে সজোরে আঘাত খেল। আর মরমর করার তীব্র একটা শব্দ যন্ত্রণার মুহূর্তে মনে হলো হাতটা মটকে গেছে। ব্যথায় চিৎকার করে উঠল ইয়াসপা। ইয়াসপার আর্তনাতে যেন পুরো ঘর কেঁপে উঠল। ইয়াসপা চিৎকার করে ঋষভ দৌড়ে ইয়াসপার পাশে গিয়ে হাঁটু করে বসে পড়ল। ইয়াসপাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। ঋষভের হাত দুটো কাঁপছে। ও বুঝতে পারেনি যে তার সামান্য অসাবধানতায় মেয়েটা এত বড় আঘাত পেয়ে বসবে। ও ইচ্ছে করে ধাক্কা দেয়নি। এদিকে ইয়াসপার চিৎকার শুনে মিহি দৌড়ে ইয়াসপার রুমে আসলো। দরজায় এসে ইয়াসপাকে মেঝেতে ওভাবে ব্যথায় ছটপট করতে দেখে হৃদের বুকের ভেতরটা কেঁপে উঠল। বয়স চোটে ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ঋষভের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ওর? তুমি কি কিছু করেছো ওর সাথে? হৃদের পুরো শরীর একদম ঘেমে একাকার হয়ে গেছে। মিহি আর দেরি না করে ইয়াসপার পাশে গিয়ে বসলো। মেয়েটা ব্যথায় ছটপট করছে। হৃদের মনে খুব ভয় হচ্ছে, কারণ সে ভালো করে জানে ইয়াসপা সহজে কান্নাকাটি করার মতো মেয়ে না। অথচ আজ ব্যথার চোটে ইয়াসপা ঋষভের পেটে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ঋষভ ইয়াসপাকে আরো শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। ঋষভ হৃদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, বাবা, হা করে দাঁড়িয়ে থেকো না, ডক্টর আঙ্কেলকে ফোন দাও। ঋষভের কথা শুনে রিতার এক সেকেন্ডও নষ্ট না করে তড়িঘড়ি করে ডক্টরকে কল করলো। এদিকে মিহি ইয়াসপার হাতটা নিয়ে হালকা করে মালিশ করে দিতে গেল, কিন্তু হাত ছোঁয়াতেই ইয়াসপা আরও জোরে চিৎকার করে উঠল। রিত আর মাথা ঠিক রাখতে পারছে না। ও বেশ ভালো করে বুঝতে পেরেছে তার এই গুণধর ছেলে মেয়েটাকে এভাবে আঘাত দিয়েছে। রিত রেগে কটমট করে ঋষভকে বলল, আমার মেয়ের যদি কিছু হয় রিস, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। রিতরায়ণ চৌধুরী যেমন ভালো করে কথা বলতে জানে, তেমনই আবার কলিজা টেনে ছিঁড়েও ফেলতে জানে। আমি আমি কোনো ছেলে মেয়ে দেখব না। অনেক সুযোগ দিয়েছে তোমায়, অ্যান্ড মাইন্ড ইট। ঋষভ হাত মুষ্টিবদ্ধ করে নিল, কোনো কথা বলল না। পরিস্থিতি খারাপ দেখে মিহি চিৎকার করে দিদিদের ডাকলো। মিহির গলার আওয়াজ পেয়ে রুমের মধ্যে সবাই হুড়মুড় করে ছুটে আসে। রাহা, তিথি, রুহি আর মুগ্ধ রুমে ঢুকেই এক ছুটে এসে ইয়াসপার পাশে বসে পড়ল। মুগ্ধর সাথে ইয়াসপার সম্পর্কটা বেশ ভালোই ছিল, যদিও তারা খুব একটা কথা বলতো না। কিন্তু মুগ্ধকে ইয়াসপার এত কাছে বসতে দেখে ঋষভের কেমন যেন লাগলো। ও একটানে ইয়াসপাকে নিজের সাথে আরও জড়িয়ে নিল। মুগ্ধর দিকে ঘুরে অন্যদিকে মুখ করে দিল। ইয়াসপা তখনও ব্যথায় একটানা গোংড়াচ্ছে। সবার মুখে চিন্তার ছাপ। পরিবারের যেন একের পর এক বিপদ লেগেই আছে, কোথাও কোনো শান্তি নেই। এর মধ্যে ডক্টর রুমে এসে ঢুকলেন। ডক্টর ইয়াসপার পাশে গিয়ে বসলেন। তিনি বেশ সাবধানে ইয়াসপার হাতটা নিজের হাতে তুলে নিলেন। এরপর মচকানো জায়গাটা বোঝানোর জন্য যেই না একটু চাপ দিয়েছেন, অমনি ইয়াসপা ব্যথার চোটে জোরে একটা চিৎকার দিল। ইয়াসপার চিৎকার শুনে ঋষভের মাথা গরম হয়ে গেল। ও নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ডক্টরকে এক প্রকার ধমক দিয়ে বলে উঠল, আস্তে তরুণ, দেখছেন না ও ব্যথা পাচ্ছে? ঋষভের এমন ধমক শুনে ডক্টর একটু ভরকে গেলেন। তিনি চশমাটা নাকের উপরে ঠিক করে নিয়ে ঋষভের দিকে তাকালেন। তারপর বেশ সাবধানে আর নরম হাতে ইয়াসপার হাতটা আবার পরীক্ষা করলেন। বেশ কিছুক্ষণ দেখার পর ডক্টর হৃদ আর মিহির দিকে ঘুরে দাঁড়ালেন। ডক্টর বললেন, ভয়ের কিছু নেই, হাড় ভাঙেনি, আসলে হুট করে টান লাগাই রোগে প্রচণ্ড চোট লেগেছে। হাতটা বেশ ভালো করে মচকে গিয়েছে। আমি একটা ব্যথার মলম আর কিছু ওষুধ লিখে দিচ্ছি। এগুলো নিয়ম করে খাওয়ালে আর মলমটা দিনে 2-3 বার হালকা করে লাগিয়ে দিলে 4-5 দিনের মধ্যে ব্যথা একদম কমে যাবে। তবে হ্যাঁ, এই কয়েকটা দিন হাতটা একদম নড়াচড়া করা যাবে না, পুরোপুরি বিশ্রামে রাখতে হবে। ডাক্তারবাবু প্রেসক্রিপশনটা হৃদের হাতে দিয়ে বিদায় নিলেন। মুগ্ধ ডক্টরকে এগিয়ে দিতে রুমের বাইরে গেল। ডক্টর চলে যেতেই রুম থেকে থমথমে নীরবতা নেমে এলো। কেউ কিছু বুঝে ওঠার আগেই হৃদা হন করে হেঁটে সোজা আলমারির দিকে এগিয়ে গেল। আলমারি খুলে কোনো কথা না বলে ইয়াসপার জামা কাপড় বের করে একটা ট্রাভেল ব্যাগে গোছাতে শুরু করলো। ঋষভ বিছানায় বসে স্থির চোখে হৃদের এই কাণ্ড দেখছিল। মিহি হৃদের পাশে গিয়ে হাত ধরে বলল, কি হয়েছে পচালোক, এসব করছো কেন? মিহির কথা শেষ হতে না দিতেই হৃদ সবার সামনে মিহিকে জোরে একটা ধমক দিয়ে উঠল, চুপ, একদম চুপ, একটা কথাও বলবে না কেউ। আমি যা করছি আমাকে করতে দাও। এর মধ্যে কেউ বাধা দিতে আসলে কিন্তু একদম খবর আছে বলে দিলাম। হৃদের গলার আওয়াজ শুনে মিহি আর কিছু বলার সুযোগ পেল না। লোকটা যে এই মুহূর্তে কতটা রেগে আছে তার হৃদের লাল হয়ে যাওয়া চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে। রাহা, তিথি, রুহি আর মুগ্ধ সবাই একদম কাছের পুতুলের মতো চুপচাপ দাঁড়িয়ে হৃদের কাণ্ড দেখছিল। হৃদ ঝড়ের গতিতে ব্যাগ গোছানো শেষ করলো। তারপর ব্যাগটা এনে ইয়াসপার মাথার কাছে টেবিলের উপরে রাখলো। এরপর সে আলতো করে ইয়াসপার পাশে বসলো। ইয়াসপার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘরের সবার দিকে তাকিয়ে বিশেষ করে ঋষভকে শুনিয়ে কড়া গলায় বলল,
আমি মেয়েটাকে এই অসভ্যের কাছে আর রাখবো না। এর কাছে থাকলে ও আমার মেয়েকে কোনোদিনও ভালো রাখতে পারবে না। ও একটা আস্ত সাইকো। রিত একটু থেমে ঋষভের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি। কাল সকালেই আমি অ্যাটম বোমকে ওর বাপের বাড়ি রেখে আসবো। ও গ্রামে শান্তিতে থাকবে। ঋষভের চোয়াল দুটো শক্ত হয়ে এলো। ঋষভ কোনো কথা বললে না বলে ধূপধাপ পা ফেলে ঘর থেকে বের হয়ে গেল। যাওয়ার আগে দরজার পাশে টেবিলটায় একটা ধাক্কাই ফেলে দিল। টেবিল পড়ার বিকট শব্দে ঘরের সবাই চমকে উঠল। মিহি আর স্থির থাকতে পারল না। ঋষভের পেছনে পেছনে ওর ঘরের দিকে দৌড়ালো। ঋষভ নিচের রুমে ঢুকেই মুখের উপরে দরজাটা ঠাস করে লাগিয়ে ভেতরে লক করে দিল। ভেতরে রুমের কাছে একের পর এক জিনিসপত্র ভাঙার শব্দ আসছে। ঋষভের ভাঙচুর করার অভ্যাস বাড়ির মানুষের কাছে নতুন কিছুই না। হৃদর আগে ফুসতে ফুসতে ওর দরজার সামনে আসলো। একটা আস্ত বেয়াদব ছেলে জন্ম দিয়েছে। হৃদ গলায় বলল, ঋষ, দরজা খোলো, এটা ভাঙচুর বন্ধ করো। কে শোনে কার কথা? রুমের ভিতরে থেকে তখনও ধুমধাপ করে জিনিসপত্র আছাড় মারার আওয়াজ আসছে। এইদিকে এই ভাঙচুরের শব্দ ইয়াসবার ঘুমটা ভেঙে গেল। এমনিতেই মচকানোটা হাতের ব্যথায় ওর জান বের হয়ে যাচ্ছে। তার উপরে এত শোরগোল আর নিতে পারছে না। ইয়াসপা দুই হাত দিয়ে নিচের কান চেপে ধরে রাখলো। রুহি আর এই অবস্থায় দেখে ইয়াসপার পাশে এসে বসলো। আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে দিল। ওদিকে ঋষভের থামার কোনো নামগন্ধ নেই। ঘরের মধ্যে তাণ্ডব শুরু করে দিয়েছে। মিহি জোর করে দরজার চাপড়াতে লাগলো। বাবু, বাইরে বের হও। দেখো, মেয়েটা কিন্তু অনেক অসুস্থ, ওর অনেক কষ্ট হচ্ছে। ঋষভের কান পর্যন্ত তখনও কোনো কথাই পৌঁছাচ্ছিল না। ছেলের এমন জেদ দেখে রিত নিজের রাগ সামলাতে না পেরে দরজার সজোরে একটা লাথি মারল। মিহি তখন কাকে আটকানোর কথা আটকাবে কিছুই বুঝতে পারলো না। বাবার ছেলে মিলে ওর জীবনটা শেষ করে দিয়েছে। তিথি, রুহি, রাহা, মুগ্ধ সবাই ঋষভের দরজার সামনে এসে জড়ো হয়েছে। ইয়াসপা ততক্ষণে নিচের রুমেই চুপচাপ শুয়েছিল। কিন্তু ঘরের পরিস্থিতি এতটা খারাপ দেখে সে আর বিছানায় শুয়ে থাকতে পারল না। গুটি সুটি পায়ে হেঁটে ঋষভের ঘরের সামনে এসে দাঁড়ালো। ইয়াসপাকে দেখে মিহি এক ছুটে ওর কাছে গেল। ঋষকে একটু দরজাটা খুলতে বলো না, মা। ইয়াসপা দরজার কাছে এগিয়ে গেল। নিজের ভালো হাতটা দিয়ে দরজায় আলতো করে একটা ধাক্কা দিল। শান্ত গলায় বলল, দরজাটা খুলুন, আমার খুব কষ্ট হচ্ছে। এবার মনে হয় সত্যি মরেই যাব। হঠাৎ করে ভেতরে ভাঙচুরের আওয়াজটা একদম দমে গেল। পুরো বাড়ি যেন এক সেকেন্ডে শান্ত হয়ে গেল। কারো মুখে কথা নেই, সবাই মুখ চাওয়াচাই করছে। ঋষভ আচমকা দরজা খুলে সামনে এসে দাঁড়ালো। ঋষভের দুই হাত পায়ে টপটপ করে রক্ত ঝরছে। দুই হাতের তালুতেই ছোট ছোট কাচের টুকরো গেঁথে গিয়েছে। এই দৃশ্য থেকে তিথি আর রুহির গা শিউরে উঠল। মিহির মনে হলো বুক থেকে কলিজাটা কেউ টেনে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। মিহি দৌড়ে গিয়ে ঋষভের রক্তাক্ত হাত দুটো চেপে ধরল। ঋষভ মিহির দিকে তাকিয়ে একটু শান্ত হওয়ার চেষ্টা করলো। মায়ের কপালে আলতো একটা চুমু দিল। এরপর রক্তাক্ত হাত বাড়িয়ে ইয়াসপাকে একটানে নিজের গায়ের সাথে এনে দাঁড় করালো। ইয়াসপা অবশ্য এই রক্তাক্ত দেখে কিছুই মনে হলো না। এসব রক্ত দেখে ভয় পায় না ও। এদিকে ঋষের এমন তাড়ামি দেখে রিত নিজের হাত দুটো মুষ্টিবদ্ধ করে রাগ সামলানোর চেষ্টা করতে লাগলো। ইয়াসপাকে ঋষের রুমের ভিতরের দিকে তাকিয়ে দেখলো। ওটাকে আর কোনো মানুষের রুম বলার চেনার উপায় নেই। গোটা ঘরে কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মনে হচ্ছে এইমাত্র ঘরের উপর দিয়ে একটা মস্ত বড় ভূমিকম্প বেরিয়ে গেছে। ঋষভ সবার সামনে নিজের হাত থেকে এক এক করে গেঁথে থাকা কাচের টুকরোগুলো টেনে বের করতে লাগলো। কাচ বের করার সাথে সাথে ফিন ফিন করে তাজা রক্ত বের হতে শুরু হলো। সব কাজ বের হওয়ার পর ঋষভ রক্তাক্ত হাত দিয়ে ইয়াসপার গাল দুটো শক্ত করে চেপে ধরলো। তারপর চিৎকার করে বলল, তুই কালকে কোথাও যাবি না। ছেলের এই অবাধ্যতা দেখে হৃদ এবার মারাত্মক রেখে গেল। মামার বাড়ির আবদার নাকি? ও যা বলবে তাই হবে। হৃদ কড়া গলায় বলল, না, কালকে ইয়াসপা গ্রামেই যাবে। হৃদের কথা শুনে ঋষভের মাথা গরম হয়ে গেল। এক ঝাটকায় ইয়াসপাকে কোলে তুলে নিল। তারপর ঘরের ভেতরে ঢুকে সবার মুখের উপরে দরজাটা ঠাস করে লাগিয়ে দিল। ঋষভ ইয়াসপাকে বিছানায় বসালো। তারপর নিজের রক্তাক্ত হাতটা ওর গালে চেপে ধরে চোখ রাঙিয়ে বলল, কাল গ্রামে গেলে তোর পা আমি ভেঙে দেবো। ইয়াসপা মুখে কিছু বলল না। ইয়াসপা মনে মনে মুখ বাঁকিয়ে বলল, শুধু তোমরাই হগ ভরা জেদ আছে, আমার নাই। কালকে আমি যাবই, তোর মতো বলদ পাড়ার সংসার করুম না। ইয়াসপা একদম চুপচাপ ঋষভের দিকে চেয়ে আছে। আর ঋষভ কেমন যেন একটা ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে ইয়াসপার দিকে। ঋষভের হাত থেকে তখনও টপটপ করে রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। ঋষভ আচমকা নিজের পুরো শরীরের ভার ছেড়ে দিয়ে ইয়াসপার কাঁধে মাথা এলিয়ে দিল। ইয়াসপার নিজের ভালো হাতটা দিয়ে ঋষভকে একটু শক্ত করে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে গেল। ঘরের ভেতরে একদম পেনপতন নীরবতা। ইয়াসপা খেয়াল করলো ঋষভের কোনো সারা শব্দ নেই। ও আস্তে করে ডাকলো, এই বলদ পাটা। কিন্তু কোনো উত্তর এলো না। ঋষভ ক্লান্তিতে ওখানে ঘুমিয়ে পড়েছে। ইয়াসপা নিজের মচকানো হাতটা সামলে অনেক কষ্টে ঋষভকে টেনে তুলে বিছানায় শুয়ে দিল।
এরপর গুটি গুটি পায়ে গিয়ে ঘরে দরজাটা খুলে দিল। দরজার বাইরে সবাই তখন ওভাবেই দাঁড়িয়েছিল। দরজা খুলতে মিহি তড়িঘড়ি করে রুমে ঢুকে দেখলো ঋষভ গভীর ঘুমে আচ্ছন্ন। ও গিয়ে ঋষভের মাথার কাছে বসলো। ওদিকে ইয়াসপা এক হাত দিয়েই ঘরের মেঝেতে ছড়িয়ে থাকা কাঁচের টুকরোগুলো আস্তে আস্তে পরিষ্কার করতে শুরু করলো। মিহি সেটা দেখে ইয়াসপার দিকে তাকিয়ে নরম গলায় বলল, তুমি এসব করতে যেও না মা। এক হাতে তো এমনিতেই মচকে আছে, অন্য হাতে আবার কাজ ফুটে যাবে। এসব করার দরকার নেই, তুমি নিজের ঘরে গিয়ে একটু রেস্ট নাও। মিহির কথা শুনে ইয়াসপা আর কথা বাড়ালো না, চুপচাপ নিজের ঘরের দিকে চলে গেল। যাবার আগে মিহিকে বলল, ওনার হাত থেকে রক্ত পড়েছে কিন্তু একটু দেখবেন। মিহি মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। পরের দিন সকালবেলা ইয়াসপা খাবার টেবিলে বসে আছে। ওর ঠিক পাশে বসে শুভ্র মনের সুখে গপ গপ করে সকালের নাস্তা খাচ্ছে। রিট ড্রয়িং রুম থেকে হেঁটে এসে ইয়াসপার সামনে দাঁড়ালো। ইয়াসপাকে উদ্দেশ্য করে বলল, তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নাও, আমরা একটু বাইরে বের হব। ইয়াসপা মুখ ভর্তি খাবার নিয়ে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাব বাবা? রিত একদম গম্ভীর মুখে জবাব দিল, গ্রামে। ওখানে গিয়ে কয়েকদিন থেকে এসো, দেখবা তোমার মনটা ভালো হয়ে যাবে। রিতের কথা শুনে মিহি রান্নাঘর থেকে এক প্রকার তেড়ে এলো। সে রিতের সামনে এসে কোমরে হাত দিয়ে রেখে বলল, তুমি কি একদম পাগল হয়ে গেছো নাকি? কালকে রাতে ছেলেটা চোখের সামনে কি কাণ্ডটা করলো সেটা দেখলে না? এখন যদি তুমি আবার ইয়াসপাকে জোর করে গ্রামে পাঠাতে চাও, রিস কিন্তু এবার আর কোনো বড় অঘটন ঘটিয়ে বসবে। আমি এসব অশান্তি আর সহ্য করতে পারছি না, আমাকে একটু শান্তি দাও, আমি খুব ক্লান্ত। রিত কড়া গলায় মিহিকে বলে ধমকে উঠল, করলে করুক, ওর কথায় কি দুনিয়া চলবে নাকি? আমি অ্যাটম বোম কিছুতেই ওর মতো বেয়াদবের কাছে রাখবো না, ব্যাস। কথাটা বলেই রিত ইয়াসপার হাত ধরে সোজা গাড়ির দিকে রওনা দিল। ইয়াসপাও আর কিছু বলল না, রিতের পেছনে পেছনে বাতমিয়ের মতো চলে গেল। এদিকে মিহি রিত আর ইয়াসপার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা বড়সড় দীর্ঘশ্বাস ফেলল। রিত ইয়াসপাকে নিয়ে গ্রামে পৌঁছালো। সারাটা রাস্তায় ইয়াসপা একটা কথাও বলেনি, চুপচাপ জানালার বাইরে তাকিয়েছিল। কিন্তু গ্রামে ঢুকে ইয়াসপার মুখটা মলিন হয়ে এক টুকরো মিষ্টি হাসি ফুটে উঠল। ওর এই গ্রামটা সত্যি ভীষণ পছন্দ। পাকা ধানের গন্ধে আর পাখিদের কিচিরমিচির এই শহরের চার দেওয়ালের বন্দিদশা থেকে মুক্ত হয়ে এখানে আসতেই ওর মনটা কেমন যেন নিমিষে জুড়ে গেল। ইয়াসপা রিতের দিকে তাকিয়ে আবদারের সুরে বলল, বাবা, গাড়িটা কি এখানে একটু দাঁড় করাবেন? আমি একটু পথটুকু একটু হেঁটে যেতে চাই। রিত ইয়াসপার মনের অবস্থা বুঝতে পারলেন। ও মুচকি হেসে গাড়িটা দাঁড় করিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, যাও তুমি এগোও, আমি গাড়িটা পার্ক করে আসছি। গাড়ির দরজা খুলতেই ইয়াসপা এক প্রকার দৌড় দিল। ইয়াসপাকে দেখার সাথে সাথেই ঝোপের আড়াল থেকে ওর প্রিয় ছোট্ট হরিণ ছানা কিসমিস লাফাতে লাফাতে ছুটে এসে ওর গায়ের উপরে চড়ে বসলো। ইয়াসপা হরিণকে কিসমিস বলেই ডাকে। সাথে সাথে কোত্থেকে যেন হুটোপুটি খেতে খেতে সাদা পশমের বিড়াল ম্যাও ম্যাও করে ছুটে আসলো। লেজ নাড়াতে নাড়াতে একটা ছোট্ট বিদেশি কুকুর ছানা বাঘা ছুটে এসে ইয়াসপার পায়ের কাছে গা ঘেঁষতে লাগলো। ঠিক তখনই পাশের চালতা গাছের ডাল থেকে একটা সবুজ টিয়া পাখি উড়ে এসে বসলো ইয়াসপার মোচকানো হাতের ওপরে। ইয়াসপা ওই টিয়াটার নাম রেখেছে পিপাই। এতদিন পর নিজের এই অবুঝ বন্ধুদের পেয়ে ইয়াসপার চোখ দুটো আনন্দে ছলছল করে উঠল। ওরা সবাই যার যার নিজের ভাষায় ইয়াসপাকে ডাকছে, আর ইয়াসপা ওদের ডাকে সাড়া দিচ্ছে। মনে হচ্ছে যেন কত জনমের চেনা বন্ধুত্ব ওরা। ঘর থেকে তেড়ে বেরিয়ে এলো ইয়াসপার মা। মহিলার মুখ দেখে বোঝা গেল ইয়াসপাকে হুট করে এভাবে ফিরে আসতে দেখে তিনি বিন্দুমাত্র খুশি হননি। তিনি ইয়াসপার দিকে কটমট করে তাকিয়ে কর্কশ গলায় বললেন, কিরে, তুই এখানে কেন? ইয়াসপা ওনার কথার কোনো উত্তর দিল না। ও তখনও ব্যস্ত নিজের বন্ধুদের সাথে আদর করতে। উনি হনহন করে এগিয়ে এসে ইয়াসপার কাছে সেই মচকানো হাতটায় খপ করে চেপে ধরল। ব্যথার চোটে ইয়াসপা আকাশ ফাটানো একটা চিৎকার দিয়ে উঠল। মহিলা তাতেও থামলেন না। কিরে, কথা কি কানে যাচ্ছে না তোর? এই অসময়ে এখানে এসেছিস কেন? শ্বশুর বাড়ি থেকে লাত্তি মেরে তাড়িয়ে দিয়েছে, এখন আবার আমাদের ঘাড়ে এসে চাপতে এসেছিস, তাই তো? ইয়াসপা একটা মুচকি হাসি হাসলো। ও জানতো এখানে আসলে ওকে এই এক কথাই শুনতে হবে। মহিলা ওর হাসির দিকে তাকিয়ে এবার মুখ বাঁকিয়ে বলল, জানতাম তো আমি, তোমার মতো অলক্ষীর কপালে আর ঘর সংসার হবে না। ঠিক তখনই রিত সেখানে এসে হাজির হয়েছে। রিতকে দেখে ইয়াসপার মা চুপ হয়ে গেল। তারা হুড়ো করে ঘর থেকে একটা প্লাস্টিকের চেয়ার এনে উঠোনে পাতলেন। আঁচল দিয়ে চেয়ারটা মুছতে মুছতে একগাল হেসে বললেন, আরে ভাই, আপনি আসুন আসুন বসুন। রিত ঠান্ডা গলায় বলল, না ঠিক আছে, বসতে হবে না। রিত গাড়ি থেকে নামানো কয়েক কেজি মিষ্টি, ফলমূল, ইয়াসপার প্রেসক্রিপশনে কিছু মেডিসিন আর ওর পছন্দের এক গাদা চিপস, চকলেট মহিলার হাত বাড়িয়ে দিল। এত সব জিনিসপত্র দেখে ইয়াসপার মায়ের চোখ তো চড়ক গাছ। লাজুক হাসি টেনে বললেন, এসব আবার কেন আনতে গেলেন? এসবের কোনো দরকারই ছিল না। আপনি দয়া করে একটু বসুন, আমি আপনার জন্য জলখাবারের ব্যবস্থা করি। রিত ভারী গলায় বলল,
আজকে বসবো না, আমার একটু জরুরি কাজ আছে, এখনই বেরোতে হবে। তবে যাওয়ার আগে কিছু কথা বলছি, একদম মন দিয়ে শুনুন। আমি আজকে এখানে আমার বাড়ির বৌমাকে রাখতে আসিনি, আমি এসেছি আমার সন্তানকে রাখতে, আমার অ্যাটম বমকে রাখতে। ও কিছুদিন এখানে থাকবে, তারপর আমি এসে ওকে নিয়ে যাব। রিত একটু থামলো। ইয়াসপার মচকানা হাতটার দিকে একবার তাকিয়ে মহিলার চোখে চোখ রেখে আবার বলল, ওর ডান হাতটা মুচকে গেছে, প্রচণ্ড ব্যথা। ওকে ঘরের একটা ছোট্ট কাজও করতে দেবেন না। সময় মতো এই মেডিসিনগুলো খাইয়ে দেবেন, আর এই টাকাগুলো নিজের কাছে রাখুন। কথাটা শেষ করে রিত পকেট থেকে একটা মোটা টাকার ব্যান্ডেল বের করে ইয়াসপার মায়ের হাতে গুঁজে দিল। রিত ওনার দিকে তাকিয়ে কড়া সুরে বলল, ওর যেন এখানে কোনো অসুবিধা না হয়। আমি আমার মেয়েকে আজকে যেমন রেখে যাচ্ছি, এসেও যেন এমনই পায়, এক চুলো যেন এদিক ওদিক না হয়। কথাটা বলে রিত আর এক মুহূর্ত দাঁড়ালো না, কটকট পায়ে হেঁটে নিজে গাড়ির কাছে গিয়ে বসলো। চোখের পলকে কালো গাড়িটা ধুলো উড়িয়ে গ্রামের রাস্তা দিয়ে চলে গেল। উঠানে আর রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা গ্রামের মানুষজন এতক্ষণে হাঁ করে রিতকে দেখছিল। গাড়িটা চলে যেতেই পাড়ার মহিলারা নিজেদের মধ্যে কানাঘুষা শুরু করে দিল। ওরে বাবা, এটা ইয়াসপার শ্বশুর নাকি? যেমন সুন্দর চেহারা তেমনই তো দেমাক। ইয়াসপার কি এমন তাবিজ করলো যে এত বড় লোকের বাড়ি বিয়া হইল? রায়নগঞ্জ একদম থমথম করেছে। ঘড়িতে তখন সকাল 10টা পার হয়ে গিয়েছে। ঋষভ সবেমাত্র ঘুম থেকে চোখ দৌড়তে দৌড়তে উঠল। ও বাথরুমে গিয়ে কোনো রকমে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। 2 হাতে ধবধবে সাদা ব্যান্ডেজে মোড়ানো, মুখ বরাবরের মতোই গম্ভীর। ডাইনিং টেবিলে মিহি চুপচাপ বসে আছে, ছেলের জন্যই অপেক্ষা করছিল। ঋষভকে আসতে দেখে আর কথা বাড়ালো না, প্লেটে খাবার বেড়ে ওর সামনে এগিয়ে দিল। ঋষভ চেয়ার টেনে বসলো, আশেপাশে তাকালো, কিন্তু কোথাও এক একজনকেও দেখতে পাচ্ছে না। ঘূর্ণিঝড় কোথায় গেল? পুরো বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। ঋষভ মিহির দিকে তাকালো, ভারী গলায় জিজ্ঞেস করলো, মাম্মা ইয়াস কোথায়? মিহি মুখ কোনো রকমে কথা বলল না। এরই মধ্যে হৃদ এসে হাজির। ঋষভের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোমার বউকে গ্রামে রেখে এসেছি, আগে ভদ্রতা শিখবা, তারপর বউ পাবা। কি রাগ করলা? হৃদের মুখে ওই খোঁচা মারা কথাটা শুনেও ঋষভ এবার একটু রাগলো না। ও প্লেট থেকে শেষ খাবারের লোকমাটুকু মুখে পড়ল, তারপর হৃদের চোখের দিকে তাকিয়ে একদম শান্ত গলায় বলল, না রাগ করবো কেন, ভালোই করেছো। আমি বেঁচে থাকতে কোনোদিনই ওই মেয়েকে আমার বউ বলে মানতাম না। কথাটা বলে ঋষভ চেয়ার টেনে ধীর পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। হৃদের মুখটা এক মুহূর্তের মধ্যে ভার হয়ে গেল। ও ভেবেছিল এই কথাগুলো শুনলে ঋষভ হয়তো রেগে মেগে পুরো বাড়ি মাথায় তুলবে, কিন্তু ছেলের এমন শান্ত ভাব দেখে ও বেশ চিন্তায় পড়ে গেল। মিহিও পাশে দাঁড়িয়ে চুপচাপ সব দেখলো, কোনো কথাই বলল না। এদিকে, প্লিজ জ্যোতি, তুমি অন্য কাউকে বিয়ে করো না, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি রে। শুভ্র কথা শেষ হওয়ার আগেই ওপাশ থেকে ঠাস করে কলটা কেটে দিল জ্যোতি। জ্যোতি খুব ভালো করেই জানে শুভ্র যখন এখন শুধু শুধু নাটক করেছে, বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে তাকে এই বিয়েটা করতেই হবে। শুভ্রর মতো একটা চরিত্রহীন ছেলের আশা করে বসে থাকলে তার জীবনটাই নষ্ট হয়ে যাবে। শুভ্র যে কোনোদিনও তাকে নিয়ে সিরিয়াস ছিল না, এটা জ্যোতি ভালো করেই জানে। ফোনটা কেটে যাওয়ার সাথে সাথেই শুভ্র রাগের মাথায় হাতের ফোনটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারল। ও বুকের ভেতরটা কেমন যেন ছিঁড়ে যাচ্ছে, কিছু ভালো লাগছে না। এতদিন যদিও জ্যোতিকে হালকাভাবেই নিয়েছিল, কিন্তু আজ যখন শুনল জ্যোতির বিয়ে ঠিক হয়ে গিয়েছে, ও অন্য কারো হয়ে যাচ্ছে, তখনই শুভ্রর মনের ভেতরে এক অদ্ভুত অশান্তি শুরু হয়ে গেল। ও নিজের চুলগুলো খামচে ধরে ওখানে মেঝেতে থপ করে বসে পড়ল। ঠিক এমন সময় রুহি শুভ্রর ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। ভেতরে উকি দিতেই ও দেখল শুভ্র মাটিতে বসে এক মনে জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে আছে, চোখের কোণে জল। রুহি আর দাঁড়িয়ে না থেকে গুটি গুটি পায়ে ভেতরে ভেতরে ঢুকে শুভ্রর পাশে ধপ করে বসে পড়ল। রুহি শুভ্রর পিঠে একটা ধাক্কা দিয়ে বলল, কিরে ভাই, কি হয়েছে তোর? মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? শুভ্র এবার রুহির দিকে একদম অসহায়ের মতো তাকালো। রুহি আলতো করে শুভ্র গালে হাত দিয়ে শুভ্র আর নিচে কান্না চেপে রাখতে পারল না। ও রুহির হাত জড়িয়ে ধরে একদম বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। রুহি শুভ্রকে একটু হাসানোর জন্য বলল, এই এমন ভাড়ার মতো ভ্যাপা করে কাঁদছিস কেন? বলবি তো আসল কাহিনী কি? শুভ্র চোখ মুছতে মুছতে একদম শুরু থেকে জ্যোতির সাথে ওর প্রেম আজকের সব ঘটনা খুলে বলল। সব শুনে রুহি শুভ্রর মাথায় ঠাস করে একটা থাপ্পড় মারল। তারপর বলল, একদম ঠিক হয়েছে তোর সাথে, তুই একসাথে দুটো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াবি, আর যদি এখন নিজের লাইফে অন্য কোথাও বিয়ে করে নিলেই দোষ, তাই না? উচিত শিক্ষা হয়েছে তোর, তোর মতো পাটার সাথে এমন হওয়াই উচিত। শুভ্র এবার রুহির হাত দুটো ধরে একদম বাচ্চাদের মতো করে বলল, আমি কসম খাচ্ছি, আমি বাকি সব মেয়েদের ব্লক করে দেব, সব ছেড়ে দেব। আমার শুধু আমার জ্যোতিকেই লাগবে, এনিতে না। রুহি শুভ্রর এই চটপটানিতে চুপ হয়ে গেলেও ও সোজা হয়ে বসে জিজ্ঞেস করলো, যদি বিয়েটা কবে রে? শুভ্র মাথা চুলকাতে চুলকাতে আমতা আমতা করে বলল, আজকেই। রুহি একটু ভেবে
আবার জিজ্ঞেস করলো, বিয়েটা ঠিক কখন? শুভ্র মুখ কালো করে বলল, রাতে। রুহি মুচকি এসে শুভ্র কাঁধে হাত দিয়ে বলল, চিন্তা করিস না, আমরা আজকে বউ চুরি করবো। শুভ্র রুহির দিকে গোল গোল চোখে তাকিয়ে বলল, মানে কি বলছিস এসব? রুহি শুভ্রর কাছে এসে ওর কানে কানে ফিসফিস করে কিছু প্ল্যান বলল। প্ল্যানটা শোনার পর শুভ্রর চোখ মুখ এক সেকেন্ডে উজ্জ্বল হয়ে গেল। এরপর দুজন একসাথে চিল্লিয়ে উঠল, ইয়েস, এবারে মিশন বউ চুরি। উঠোনে ইয়াসপা চুপচাপ বসে আছে। ওর চারিপাশে ঘিরে আছে কিসমিস, পাখা, পিপাই আর ম্যাও। ইয়াসপার পেটের ভেতরে তখন খিদের চোচো করছে, কারণ বেলা 3টা বেজে গিয়েছে। সকালে খেয়ে বের হয়েছিল। গ্রামে আসার পর থেকে মা এক ফোঁটাও খাবার দেয়নি। ইয়াসপাও নিজ থেকে যেচে খেতে চায়নি। ও খুব ভালো করে জানে খাবার চাইলে এক গাদা কথা শুনতে হবে, যেটা ওর ভালো লাগে না। ঠিক এমন সময় ভেতর থেকে ইয়াসপার মা হনহন করে বেরিয়ে এলেন। ওনার হাতে একটা 15 স্টিলের থালা, যাতে সামান্য একটা কিছু শুকনো ভাত আর নামমাত্র একটু ডাল দেওয়া। তিনি ইয়াসপার সামনে এসে থালা এক প্রকার ছুঁড়ে দিলেন। থালার ধাক্কায় কিছু ভাত ছিটকে নোংরা মাটিতে পড়ে গেল। তিনি মুখ বাঁকিয়ে বললেন, গিলে থালাটা ভালো করে ধুয়ে রাখিস, আমি ঘুমোতে গেলাম। তোর বাপ আসলে বলিস আমি ঘুমোচ্ছি, আমাকে যেন না ডাকে। কথাটা বলেই তিনি ঘরে চলে গেলেন। ইয়াসপা ওনার যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি হাসলো। এসবে তো আর ছোটবেলা থেকেই অভ্যস্ত, নতুন কিছুই না। আজকে তো তাও ওর মা দয়া করে একটুকু খেতে দিয়েছে। এর আগে কতদিন যে কত রাত না খেয়ে কাটিয়েছে তার তো কোনো হিসেবই নেই। ইয়াসপা নিচের মচকানো হাতটা সামলে বাম হাত দিয়ে ভাতটা আস্তে আস্তে মাখলো। এক লোকমা করে মুখে বাঘা, পিপাই আর কিসমিসের মুখে তুলে দিল, আর সামান্য নিচেও মুখে পুরল। খাওয়া শেষে ও উঠোনের পাশে টিউবওয়েলের পাড়ে গিয়ে পেট ভরে অনেকটা পানি খেলো। তারপর এক হাত দিয়ে প্লেটটা সুন্দর করে মেজে রেখে এলো। কিছুক্ষণ পর ইয়াসপা বাবার বাড়ি ফিরল। বাবাকে দেখা মাত্র ইয়াসপা নিজেকে ধরে রাখতে পারল না, এক চোটে গিয়ে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরল। ওনার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। এই মেয়েটা ছাড়া ওনার এই দুনিয়াতে আপন বলতে আর কেউ নেই। কতবার যে ভেবেছে মেয়েটাকে নিজের কাছে এনে রাখবে, কিন্তু তা তো আর সম্ভব হয়নি। তিনি ইয়াসপার কপালে একটা চুমু দিয়ে বললেন, কখন এসেছেন আম্মা, কিছু খেয়েছেন? ইয়াসপা বাবার চোখ মুছতে মুছতে মাথা নাড়িয়ে হ্যাঁ বলেন, আমার না আপনার সাথে অনেক গল্প আছে বাবা। এরপর বাপ বেটি উঠোনে এক কোণে বসে কতক্ষণ ধরে যে সুখ দুঃখের গল্প করলো। গল্প শেষে ইয়াসপা নিচে রান্না করে গিয়ে বাবার জন্য খাবার বেড়ে নিয়ে এলো। মেয়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছে মেয়ে অসুস্থ। উনি প্লেটে সবটুকু ভাত নিজের হাতে মেখে এক লোকমা করে ইয়াসপার মুখে খাইয়ে দিল। ঋষভ সারাদিন বাড়িতেই ছিল না, সব জায়গায় অশান্তি লাগছে। রাত 12টা বেঁচে গিয়েছে। ঘরে এসে বিছানায় গা এলিয়ে দিল, মাথাটা ব্যথা করছে ওর। এরই মধ্যে রুহি, অদ্রিত আর শুভ্র হুড়মুড় করে ঋষভের ঘরে ঢুকলো। ঋষভ আর চোখে ওদের দিকে তাকালো। শুভ্র এসে ঋষভের পায়ের কাছে বসে অসহায়ের মতো বলল, ভাই চল না আমাদের সাথে। ঋষভ ভ্রু কুঁচকে বলল, কোথায়? রুহি হেসে বলল, শুভ্রর বউ চুরি করতে। ঋষভের খুব রাগ হলো। ওর মন এমনিতেই খারাপ। ঋষভ মুখ ফসকে বলল, আমার বউ আমাকে ছেড়ে চলে গিয়েছে, আর আমি অন্য কারো বউ চুরি করতে যাব?